রেজিস্ট্যান্স উইক কর্মসূচিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, শেখ হাসিনার ফাঁসি দাবি। শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন কর্মসূচি নিয়ে ফের মাঠে নেমেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 4 দফা দাবিতে গতকাল থেকে শুরু হয়েছে তাদের সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক কর্মসূচি। আগামী 1 সপ্তাহ মাঠে থাকবে এই কর্মসূচি। গতকাল ভোরে ঘোষণা করেন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার। গতকাল কর্মসূচির প্রথম দিনে সারা দেশের যেসব স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন সেসব স্থান অভিমুখে রোড মার্চ কর্মসূচি পালিত হয়েছে। রোড মার্চ সংশ্লিষ্ট স্থানে জড়ো হয়ে তারা 1 মিনিট নীরবতা পালন করেন এবং শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনায় অংশ নেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে 4 দফা দাবি আদায়ে বিকাল 3টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জমায়েত হন আন্দোলনকারীরা। 15ই আগস্টের সাধারণ ছুটি বাতিল। 15ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এতদিন যে সাধারণ ছুটি ছিল সেটি বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আজ থেকে খুলছে সব প্রাথমিক বিদ্যালয়। প্রায় 1 মাস বন্ধ থাকার পর আজ বুধবার 14ই আগস্ট থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে পুরো দমে ক্লাস শুরু হচ্ছে। গতকাল মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সত্যজিৎ রায় দাসের সই করা অফিস আদেশে ক্লাস চালুর এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় পুরোদমে শ্রেণী কার্যক্রম চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। সালমান এফ রহমান ও আনিসুল হক গ্রেফতার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার 13ই আগস্ট বিকেলে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়। নিউ ইয়র্ক দিয়ে প্রথম বিদেশ সফর শুরু করতে পারেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে দ্বিপক্ষীয় সফরে কোনো দেশে যাবেন না। তবে বহুপাক্ষিক ফোরামে যোগ দিতে বিদেশ সফর করতে রাজি আছেন তিনি। এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক হতে পারে তার প্রথম সফর। জানা গেছে, আগামী 23 থেকে 27 সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘের 79তম সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা। আশা করা হচ্ছে ওই সময় প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেবেন। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তুতিও নেওয়া শুরু করেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন আহসান এইচ মঞ্জুর। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF সাবেক কর্মকর্তা ডক্টর আহসান এইচ মঞ্জুরকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। ডক্টর আহসান এইচ মঞ্জুরকে গভর্নর নিয়োগ দিয়ে মঙ্গলবার রাতে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। ডক্টর আহসান এইচ মঞ্জুরকে অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে তার যোগদানের তারিখ থেকে 4 বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ প্রদান করা হলো। শাহজালাল বিমানবন্দরে যাত্রীর কাছ থেকে 6 কেজি সোনা উদ্ধার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা এক যাত্রীর কাছ থেকে 6 কেজি ওজনের সোনার বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। মঙ্গলবার 13ই আগস্ট রাত 10:30টায় কাস্টমস হাউসের পরিচালিত অভিযানে ওই সোনা উদ্ধার করা হয়েছে। বুধবার 14ই আগস্ট সকালে সংস্থাটির ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। সরে দাঁড়াচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী। ক্ষমতাসীন দলের নেতা হিসাবে আর থাকছেন না জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।
সেপ্টেম্বরে দলের নির্বাচনে তিনি অংশ নেবেন না। তার মানে হলো খুব দ্রুতই নতুন প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে জাপান। বুধবার 14 আগস্ট জাপানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, লিবারেল ডেমোক্রেট পার্টির নেতা হিসেবে আর নির্বাচনে দাঁড়াবেন না তিনি। বিভিন্ন কারণে তার প্রতি সমর্থন কমেছে ব্যাপকভাবে। গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও 32, প্রাণহানি 40,000 ছুঁই। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও 32 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় 40,000-এ পৌঁছেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও 92,000-এরও বেশি ফিলিস্তিনি। মঙ্গলবার 13 আগস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও 32 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে 39,929 জনে পৌঁছেছে বলে মঙ্গলবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। ভারতীয় গণমাধ্যমকে বাঁধনের দাঁত ভাঙা জবাব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই সরব ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এমনকি প্রতিবাদ করতে পথেও নেমেছেন তিনি। অন্যদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের গণ আন্দোলনকে ভিন্ন দৃষ্টিতে উপস্থাপনে তৎপর ভারতের কতিপয় গণমাধ্যম। এ কাজে দেশটির চলচ্চিত্রে কাজ করা শিল্পী বাঁধনকে পাশে চেয়েছিল সেখানকার একটি গণমাধ্যম। গণ আন্দোলন নিয়ে করা নানান প্রশ্নের জবাবে ভারতীয় ওই গণমাধ্যমকে দাঁত ভাঙা জবাব দিয়েছেন আজমেরী হক বাঁধন। অস্ট্রেলিয়ার সংসদে রানি কারণ জোহর। মেলবোর্নে ভারতীয় চলচ্চিত্র উৎসব। এদিনে অস্ট্রেলিয়ার সংসদে দেখা গেছে অভিনেত্রী রানি মুখার্জি এবং পরিচালক কারণ জোহরকে। সেখানে উদ্বোধন করা হলো বলিউডের কিংবদন্তি চিত্র নির্মাতা যশ চোপড়ার নামে স্মারক ডাক টিকিট। 2024 সালের ভারতীয় চলচ্চিত্র উৎসবের অঙ্গ হিসেবে মঙ্গলবার এই অনুষ্ঠানে যোগ দেন সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ, মন্ত্রী টিম ওয়ারসো। ছিলেন চলচ্চিত্র উৎসবের উদ্যোক্তা মিতু ভৌমিক। ভারতীয় চলচ্চিত্র জগতে যশ চোপড়ার সুবর্ণ জয়ন্তী বর্ষের উদযাপন উপলক্ষে এই স্মারক ডাকটিকিটের প্রকাশ বলে জানা গেছে। বিশ্বকাপের প্রাইজ মানি পায়নি ক্রিকেটাররা, ব্যাখ্যা দিল বিসিবি। 5 আগস্ট সরকার পতনের পরই পাল্টে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সামগ্রিক এক চিত্র। বোর্ডের দায়িত্বে থাকা একাধিক পরিচালক এবং কর্তা ব্যক্তিরাই রয়েছেন আত্মগোপনে। বিপরীতে সরব হয়েছেন দীর্ঘদিন ধরে রাজনৈতিক কারণে বঞ্চিত থাকা ক্রীড়া সংগঠকরা। সেই সুবাদেই উঠে আসছে বিসিবির গত 1.5 শতকের অন্যায় অনিয়মের অভিযোগ।